ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টুডিওর। তো আজকে আমি যেটা পড়াবো পিরিয়ডিক প্রপার্টিজ আর পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ। তো মূল চ্যাপ্টারে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে তোমাদের জন্য আমি আগেও বলেছি যে তোমাদের জন্য শুরু হতে চলেছে আরম্ভ ব্যাচ। যারা জেইই, নিট এ সমস্ত যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য একটা সুখবর বলতে পারো, তাদের জন্য একটা সুযোগ এটা, এই আরম্ভ ব্যাচ। তো এখনো যারা এনরোল করনি তারা গিয়ে কিন্তু এনরোল করে নাও। এই ব্যাচটা শুরু হতে চলেছে অগাস্ট থেকে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। মৌল মৌলদের এটা সরি একটু বানানটা ঠিক করে নেবে। মৌলদের শ্রেণীবিভাগ ও ধর্মের পর্যাবৃত্তি, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। তো এই চ্যাপ্টারটা শুরু করা যাক। শুরু করার আগে আমি একটু ট্রেন্ড অ্যানালিসিস করে নেবো আর রোড ম্যাপটা একটু দেখে নিই যে এই চ্যাপ্টারটা কীভাবে আমরা এগোবো। প্রথমে ইয়ারওয়াইজ ট্রেন্ড অ্যানালাইসিস করব। অর্থাৎ ট্রেন্ড অ্যানালাইসিসটা কিসের জন্য, যে কোন টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা জানার জন্য, যে যে কোন টপিকগুলো আমরা বেশি পড়বো, কোন টপিকগুলো কম পড়বো সেইগুলো জানার জন্য। ওকে, তারপর ইন্ট্রোডাকশন পার্ট দেবো, তারপর মেটালিক প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, অ্যাটমিক রেডিয়াস, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো নিয়ে আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ করব। ওকে, চলো ইয়ারওয়াইজ ট্রেন্ড অ্যানালাইসিসটা দেখে নাও। শ্রেণীবিভাগের গুরুত্ব, পর্যায় সারণীর ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস। এইখান থেকে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু আসে না, এখান থেকে কোনো কোশ্চেন কোনোদিন আসে না। তো এখানটা কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই এই জায়গাটা। ওকে, তারপর পর্যায় সূত্র থেকেও দেখো খুব একটা কিন্তু কোশ্চেন আসে না। বোর্ড এক্সামে কোশ্চেন আসলেও অন্যান্য কোনো এক্সামেই কিন্তু কোশ্চেন আসে না। নিটে মাঝে মাঝে কোশ্চেন এখান থেকে আসে, তো তা না হলে কিন্তু এই পার্টটা থেকেও কিন্তু কোনো কোশ্চেন আসে না। তারপরে আসি মৌলদের ধর্মাবলীর পর্যায়বৃত্তি, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, আয়নীভবন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, তড়িৎ ঋণাত্মকতা, যোজ্যতা, এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আসে। এখানে বোর্ড এক্সামেও দেখতে পাচ্ছ প্রচুর একটা পার্সেন্টেজ আসে, অনেক কিন্তু নম্বর আসে। ডব্লিউবি জেইতেও কিন্তু এখান থেকে রেগুলার কোশ্চেন আসে। জেইই মেন্সে এখান থেকে কোশ্চেন সব বছর না এলেও কিন্তু যেই বছর আসে ভালোই আসে। নিটে কিন্তু এখান থেকে কোশ্চেন অল্টারনেটিভ ইয়ারে আসে, অর্থাৎ এক বছর ছাড়া ছাড়া আসে। ওকে, তো চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। প্রথম যিনি পর্যায় সূত্র দিয়ে, মানে এই যে পর্যায়ে যে মৌলগুলোকে নিয়ে যিনি কথা বলেছিলেন তার নাম ডোবেরিয়ান। ডোবেরিয়ান 1817 খ্রিস্টাব্দে ত্রয়ী সূত্র দিয়েছিলেন, অর্থাৎ ট্রায়াডস ল। ট্রায়াডস লতে কি বলেছেন যে পরপর তিনটি মৌল যদি নেওয়া হয়, পরপর তিনটা মৌল ধরো সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পর্যায় সারণীর এগুলো যদি লক্ষ্য করো যে এই শ্রেণী প্রথম শ্রেণীতে কিন্তু আছে, 1 নম্বর শ্রেণীতে কিন্তু এগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এর যদি ভর হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে এর যে ভর, অর্থাৎ লিথিয়ামের যে ভরটা, লিথিয়ামের ভর অর্থাৎ মাস অফ লিথিয়াম, লিথিয়ামের ভর আর পটাশিয়ামের ভর, এই দুটোকে যদি ভাগ করা হয় 2 দিয়ে তাহলে সেটা হবে সোডিয়ামের ভরের সমান। তাহলে কি মাস অফ লিথিয়াম প্লাস মাস অফ পটাশিয়াম, একে যদি 2 দিয়ে ভাগ করা হয় সেটা কিসের মাসের সঙ্গে সমান হবে? সোডিয়ামের মাসের সঙ্গে, অর্থাৎ সোডিয়ামের ভরের সঙ্গে কিন্তু সমান হবে। এটাই বলেছিলেন কে ডোবেরিয়ান। কিন্তু এই সূত্রটা কিছু সংখ্যক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়নি, সেই জন্য এটা কিন্তু মার্কেটে বেশি দিন চলেনি। ওকে, এইটা গেল, তাহলে এই কনসেপ্টটা পূরণ হয়ে গেল। তারপরে কিছু বছর পরে 1862 খ্রিস্টাব্দে টেলুরিক স্ক্রু একটা তত্ত্ব এলো, টেলুরিক স্ক্রু। টেলুরিক স্ক্রুটা এটা কিন্তু খুব কম সময় চলেছে, 62, তার কিছু বছর পর, মানে 3 বছর পরে, 3 বছর পরেই চলে আসছে কি নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র যদি আমরা পর্যায় সারণী লক্ষ্য করি, আচ্ছা প্রথমে আছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কত হলো 1 2 3 4 5 6 7, নাইট্রোজেন, অক্সিজেন,
1 2 3 4 5 6 7। অক্সিজেনের পরে কি আসছে? অক্সিজেনের পরেই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ফ্লুরিন, নিয়ন, এরকম করে যদি আমরা সাজাই, অষ্টমতম মৌলে এইভাবে যদি সাজাতে থাকি, অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটা কে বলেছিলেন? নিউল্যান্ডস। নিউল্যান্ডসের এটাই হচ্ছে অষ্টক সূত্র। অর্থাৎ 8 নম্বর যে মৌলটা, 1 2 3 4 5 6 7, 7টা, তারপরে 8 নম্বরে যেটা আসবে সেটার সাথে প্রথম মৌলের এই প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আবার ফ্লোরিনের পরে এইভাবে লিখতে 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 তারপরে যে 8 নম্বরে আসবে তার সাথেও কিন্তু কিন্তু এই মৌলগুলোর সাথে সাদৃশ্য রয়েছে। এটা বলেছিলেন কে? নিউল্যান্ডস। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, এর মধ্যে অনেক ত্রুটি ছিল। তো এটাও কিন্তু বেশি দিন চলেনি। তো এটা কিরকম জিনিসটা? সা রে গা মা পা ধা নি সা, যারা তোমরা গান শেখো জানো যে সা রে গা মা পা ধা নি, তারপরে আবার কি আছে? সা। ওকে, তো এর অনেক কিছু ব্যাপার আছে, মানে উদারা মুদারা তারা, এরকম সব অনেক কিছু আছে। যারা গান শেখো তারা জানো যে এগুলো সব আছে। যাই হোক, তাহলে এই যে মানে লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ, হায়ার অক্টেভ এরকম রয়েছে। তো মিডিল অক্টেভ থেকে আমরা সাধারণত ধরি যে সাটা আমরা বলতে শুরু করি মিডিল অক্টেভ থেকে। মিডিল অক্টেভ থেকে যদি বলতে শুরু করি, মিডিল অক্টেভ থেকে যদি সা বলতে শুরু করি, সেটা সা রে গা মা পা ধা নি সা, তারপরে সা আসছে। সেই সাটা কিসের? সেই সাটা হচ্ছে হায়ার অক্টেভের সা। আবার যদি লোয়ার অক্টেভ থেকে সা রে গা মা পা বলতে থাকি, সা রে গা মা পা ধা নি সা, সেটা কিসের সা? মিডিল অক্টেভের সা। তাহলে অষ্টমতম যে সুরটা, অষ্টম সুরে কি হচ্ছে? আবার পুনরাবৃত্তি ঘটছে, সেরকমই ব্যাপারটা আর কি। তো সা রে গা মা পা দিয়ে ভেবে রাখতে পারো, যারা গান জানো আর কি, গান সম্বন্ধে যাদের নলেজ আছে। আমার খুব একটা নলেজ নেই, তো তবে তবে আছে, তবে কিছু হলেও জানি, ঠিক আছে? তো সেই জন্য বললাম। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো নিউল্যান্ডসের অষ্টক সূত্রটা। ওকে, চলো এরপরে আসি মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র কি বলছে? মৌলগুলিকে পারমাণবিক ভর হিসাবে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভর হিসাবে সাজালে, এইটাকে কিন্তু ফোকাস করবে যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি কি হিসাবে সাজিয়েছিলেন? পারমাণবিক ভর, মৌলগুলোকে পারমাণবিক ভর হিসাবে সাজালেন। এটা কিন্তু অন্যান্য যে সূত্রগুলোর থেকে একটু ভিন্ন, কারণ এটা হচ্ছে খুব কার্যকরী একটা সূত্র। মেন্ডেলিফের যে পর্যায় সূত্রটা একটা কার্যকরী সূত্র দিয়েছিলেন, যেটা কিন্তু অনেকটাই ঠিক, কিছু ত্রুটি থাকলেও অনেকটা কিন্তু নির্ভুল। তো সেই জন্য এটা কিন্তু একটা কার্যকরী সূত্র, তো এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তিনি কি বলেছিলেন? মৌলগুলিকে পারমাণবিক ভর হিসাবে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে মানে এই যে এইভাবে ভর হিসাবে সাজানো হয়েছে, তাহলে আবার যেটা আসছে ভর হিসাবে যদি সাজানো হয়, তাহলে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘটে। মানে এই যে মৌলগুলো, এগুলোর ধর্মের কিন্তু সাদৃশ্য রয়েছে। আবার এই যে মৌলগুলো, এগুলোর ধর্মের কি সাদৃশ্য রয়েছে মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী। ওকে, তো ঠিক আছে। এইটা হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা কি মেন্ডেলিফের পর্যায় সূত্রের প্রথম যেটা দিয়েছিলেন, আদিরূপ। প্রথম যেটা দিয়েছিলেন মেন্ডেলিফ, সেটা মেন্ডেলিফের পর্যায় সূত্র কিন্তু পর্যায় সারণী সংশোধিত হয়েছিল। তাহলে এই যে সংশোধিত রূপটার কথা বলছি না, এই যে প্রথম যে মেন্ডেলিফ যে পর্যায় সারণীটা দিয়েছিলেন, তো সেই পর্যায় সারণীতে কটা পর্যায় আছে দেখতে পাচ্ছ? পর্যায় আছে কটা? একটা, দুটা, মোট 12টা। 12টা পর্যায় রয়েছে। ওটা পিরিয়ড কটা রয়েছে? 12। আর গ্রুপস কটা রয়েছে? 8টা। দেখতে পাচ্ছ? 8টা গ্রুপ। আর পিরিয়ডস কটা? 12টা। ওকে, এইটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর প্রথম যেটা দিয়েছিলেন। তারপরে আবার সংশোধন করা হয়েছিল। সংশোধিত রূপটা দেখে নাও। সংশোধিত রূপটাই কি সংশোধন করা হয়েছে আগেরটার সাথে যদি মেলাও, এই যে 12টা পর্যায় থেকে কটা পর্যায়ে আসছে? কটা পর্যায়ে আসছে? 7টা পর্যায়ে আসছে। 7টা পর্যায়। আর গ্রুপস কটা রয়েছে? গ্রুপস রয়েছে 8টা। তিনি কি করেছেন? এই যে 3টাকে, শেষে যে 3টে ছিল না, যে 3টেকে এই যে এই গ্রুপ 8-এ, সরি, এখানে দেখো, এইখানে 3টে ভাগ করে দিয়েছে। গ্রুপ 8টাকে 3টে ভাগ করে দিয়েছে। গ্রুপ 8 আছে, কিন্তু গ্রুপ 8-এর মৌলগুলোকে 3টে ভাগ করে দিয়েছে।
এর কিন্তু এ বি সি করে ভাগ করেনি, যেমন ওয়ানের এ আছে, বি আছে, এ বি, টু এরও এ বি আছে, তিনেরও এ বি আছে, সবেরই দুটো করে ভাগ আছে। কিন্তু এই যে 8 নম্বর যে শ্রেণীটা, এখানে কিন্তু তিনটেকে রেখেছে ঠিকই, কিন্তু এ বি সি এরকম নয়, আর 8 এ, 8 বি, 8 সি এরকম কিন্তু নাম ভাগ করেনি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের যেগুলো দাগ করা আছে, এগুলো কি ল্যান্থানাইট সিরিজ, এগুলো ল্যান্থানাইট সিরিজ। আর এই যে নীল রঙের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব অ্যাক্টিনাইট সিরিজ। আর লাল রঙের যেটা দেখতে পাচ্ছ, নোন টু এনসিয়েন্টস, এগুলো। ঠিক আছে, এবারে আসি মেন্ডেলিভের পর্যায় সূত্রের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাটা কোথায়? সীমাবদ্ধতাটা দেখো, মানে ড্রব্যাকস, ইংরেজিতে যদি বলি ড্রব্যাকস, তো ড্রব্যাকস রয়েছে মানে পর্যায় কি অনুসারে সাজিয়েছে, ভর হিসাবে। ভর হিসাবে সাজাতে গিয়ে যে ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে সেগুলো দেখে নাও একটু। তো এখানে দেখো পটাশিয়াম আর আর্গন, পটাশিয়াম আর আর্গন, এই যে পটাশিয়াম দেখতে পাচ্ছ, পটাশিয়াম আর আর্গন, এই যে পটাশিয়াম, আচ্ছা আর্গনটা যদিও শূন্য সিরিজে ছিল, তো এটা দিয়ে দেখায়। তো এখানে দেখো আর্গন, আর্গনের ভর কত, 40, আর পটাশিয়ামের ভর কত, 39.1। তাহলে কোনটার ভর বেশি? ভর বেশি তো আর্গনের, আর্গনের ভর বেশি। তাহলে আর্গনের যদি ভর বেশি হয়, তাহলে আর্গন কোথায় থাকার কথা? আর্গনের যে ভর পটাশিয়ামের ভরের থেকে বেশি, তাহলে আগে থাকার কথা কিন্তু পটাশিয়াম, ছোট থেকে বড় হিসাবে সাইজ হতো, তাহলে আগে থাকার কথা কার? পটাশিয়ামের। কিন্তু পটাশিয়াম কি আগে আছে? পটাশিয়াম দেখো আর্গনের পরে আছে, আর্গনের পরে আছে পটাশিয়াম। তাহলে এটা একটা কি ত্রুটি বলা যেতে পারে। ওকে, আরেকটা দেখো কোবাল্ট। আচ্ছা কোবাল্ট, কোবাল্ট আচ্ছা কোবাল্ট, আর এই যে কোবাল্ট, কোবাল্ট দেখতে পাচ্ছ, যে কোবাল্টের ক্ষেত্রে, কোবাল্টের ক্ষেত্রে ভরটা কত, 58.9, আর নিকেলের ক্ষেত্রে কি 58.7। তাহলে কোনটা আগে থাকার কথা? নিকেল আগে থাকার কথা। তো এগুলোকে সব মিস্টিস এলিমেন্ট বলে, মিস্টিস, মিস্ট পেয়ার, মিক্সড পেয়ার। মানে এই যে যেগুলো ভুল হয়েছিল, যে ত্রুটিগুলো, যে পেয়ারগুলোতে ত্রুটি দেখা যায়, এগুলোকে বলে মিক্সড পেয়ার, MISTS, মিক্সড পেয়ার। কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে দেখো, তাহলে নিকেল আগে থাকার কথা কিন্তু নিকেল পরে আছে, তো এগুলো ত্রুটি। ওকে, আর একটা সীমাবদ্ধতা যেটা, সেটা দেখো মেন্ডেলিভ এই যে অ্যালুমিনিয়াম নিচে কি হবে এটা বলতে পারেননি। এই যে অ্যালুমিনিয়ামের নিচে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন, বোরন দেখো, বোরন, বোরন, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে সিলিকন, সিলিকনটা দেখো, সিলিকন লক্ষ্য করো, সিলিকন, এই যে সিলিকন, এই এরপরে মানে কিছু মৌল ছিল যেগুলোকে তিনি, বোরনটাকে বলেছিলেন একা বোরন, বোরনের পরে যেটা থাকবে সেটা তিনি বলেছিলেন একা বোরন, একা বোরন, একা বোরন, বোরন। আচ্ছা বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটাকে মেন্ডেলিভ, অ্যালুমিনিয়ামের নিচে যে মৌলটা সেটাকে তিনি মেন্ডেলিভ নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম। আর অ্যালুমিনিয়াম আর কি সিলিকন, সিলিকনের নিচে যেই মৌলটা তিনি বলতে পারেননি, সেই মৌলটার নাম দিয়েছিলেন একা সিলিকন, একা সিলিকন, একা সিলিকন। ওকে, তাহলে বোরনের নিচে ফাঁকা জায়গাটাকে নাম দিয়েছিলেন কি, একা বোরন। অ্যালুমিনিয়ামের নিচে জায়গাটাকে বলেছিলেন একা অ্যালুমিনিয়াম। আর সিলিকনের নিচে যে ফাঁকা জায়গাটা ছিল সেইটাকে তিনি বলেছিলেন একা সিলিকন। এই সমস্ত মৌলগুলো তিনি বলে রেখেছিলেন। পরবর্তীকালে যদিও কিন্তু আবিষ্কার হয়েছিল এই একা বোরনটাই যখন মৌলটা আবিষ্কার হয়েছিল, সেই মৌলটার নাম স্ক্যান্ডিয়াম। আর একা অ্যালুমিনিয়াম যখন মৌলটা আবিষ্কার হয়েছিল সেটা গ্যালিয়াম। আর সিলিকনের নিচে জার্মেনিয়াম, জিই। তাহলে স্ক্যান্ডিয়াম, তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে মেন্ডেলিভ প্রস্তাবিত একা বোরন পরবর্তীকালে কোন মৌল হিসাবে পরিচিত? স্ক্যান্ডিয়াম। আর মেন্ডেলিভ প্রস্তাবিত একা অ্যালুমিনিয়ামটা কি নামে পরিচিত? গ্যালিয়াম।
আর একা সিলিকনটা কি নামে পরিচিত? জার্মেনিয়াম। ওকে, তাহলে চলো এবার আসি মেন্ডেলিফের সীমাবদ্ধতা। এটা হলো আরেকটা, দেখো হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের যে অবস্থান এটা কিন্তু মেন্ডেলিফ বলতে পারেননি, মানে প্রপার কিন্তু কনসেপ্ট কিন্তু দিতে পারেনি যে হাইড্রোজেনের অবস্থান ঠিক কোথায় হওয়া উচিত। যদিও এটা কিন্তু এখনো ত্রুটি, আধুনিক পর্যায়ে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কিন্তু হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এটা 1 নম্বর শ্রেণীর সাথেও কিছু সাদৃশ্য দেখায়। আবার 17 নম্বর শ্রেণী অর্থাৎ সেভেন সেভেন এ শ্রেণী, এর সাথে কিন্তু এটাকে হাইড্রোজেনটাকে ঠিক কোথায় রাখা যাবে সেই নিয়ে কিন্তু ব্যাখ্যা আজও পর্যন্ত দেওয়া যায়নি। কারণ হাইড্রোজেনের কিছু ধর্ম, এই জন্য মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন। তো হাইড্রোজেন এই সমস্ত মৌলগুলোর সাথেও কিন্তু সাদৃশ্য দেখায়, এই শ্রেণীর যে মৌল এইগুলোর সাথেও সাদৃশ্য দেখায়, আবার হাইড্রোজেন এই মৌলগুলোর সাথেও সাদৃশ্য দেখায়। তো সেই জন্য হাইড্রোজেনকে ঠিক কোন শ্রেণীতে রাখা যায় সেই নিয়ে কিন্তু ব্যাখ্যা আজও দেওয়া সম্ভব হয়নি। যেমন ধরো হাইড্রোজেনের যে হাইড্রোজেনের কি +1 জারণ স্তর, +1 চার্জ, আর এই সমস্ত মৌলগুলোরও কিন্তু +1 চার্জ। তারপরে ধরো ফ্লোরিনের কি মাইনাস চার্জ, আবার হাইড্রোজেন মাইনাসও তো হতে পারে, H-। তো H- তার সাথে তাহলে হাইড্রোজেন যে অ্যানায়ন গঠন করতে পারে এইগুলোও কিন্তু সেরকম অ্যানায়ন F-, Cl-, Br-, এগুলো কিন্তু গঠিত হতে পারে। সেজন্য এটাকে 7A শ্রেণীতে রাখা যাবে না 1 নম্বর শ্রেণীতে অর্থাৎ 1A শ্রেণীতে রাখা যাবে, এই নিয়ে কিন্তু মেন্ডেলিফ ব্যাখ্যা করতে পারেননি। মেন্ডেলিফ কেন এখনো পর্যন্ত ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তারপরে ধরো হাইড্রোজেন ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারে, তারপর লিথিয়াম ও ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে LiF। হাইড্রোজেন যেমন HF গঠন করতে পারে, লিথিয়াম সেরকম LiF গঠন করতে পারে, সোডিয়াম LiF NaCl গঠন করতে পারে। তো এরকম যেমন পারে, আবার ফ্লোরিন যেমন লিথিয়ামের সঙ্গে যুক্ত হতে পারে LiF NaCl, সেরকম এইচও কিন্তু মানে ওই হাইড্রোজেনও কিন্তু লিথিয়ামের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন ধরো হাইড্রোজেন হাইড্রোজেন যেমন ক্লোরিন ফ্লোরিন অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে যুক্ত হতে পারে HF HCl। সোডিয়াম বা লিথিয়াম পটাশিয়াম এগুলোও তো পারে, যেমন সোডিয়াম NaCl NaF NaCl, এগুলো গঠিত হতে পারে। তাহলে হাইড্রোজেনে যেমন হ্যালাইড গঠন করতে পারে এই ক্ষার ধাতুগুলো, সেগুলোও কিন্তু হ্যালাইড গঠন করতে পারে। আবার অন্য দিক থেকে যদি দেখি, এই যে হ্যালোজেন মৌলগুলো যেমন ক্ষার ধাতুর সঙ্গে যৌগ গঠন করতে পারে, যেমন HF HCl এরকম গঠন করতে পারে। সরি হ্যাঁ এই HCl HF এগুলো যেমন গঠন হতে পারে। আবার এগুলো মানে ক্লোরিন বা এই হ্যালোজেন মৌলগুলো যেমন লিথিয়ামের সঙ্গে যুক্ত হতে পারে বা যা কিছু, সেরকম LiH তারপরে ধরো NaH এগুলো তো তৈরি হয় না, এগুলোও তৈরি হয়। আবার এই ক্ষার ধাতুর সঙ্গে এই হ্যালোজেন মৌলগুলো যুক্ত হতে পারে LiF NaCl। তাহলে এইগুলোর সাথে ধর্মের কি সাদৃশ্য দেখা যাচ্ছে। তাহলে হাইড্রোজেনকে কিন্তু এই শ্রেণীতে রাখাও সপেক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। আবার এইখানে মানে অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে রাখা সপেক্ষেও যুক্তি আছে। সেই জন্য হাইড্রোজেনের কিন্তু সঠিক অবস্থান ব্যাখ্যা করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বোঝা গেছে? ওকে, এবার দেখো এই মেন্ডেলিফের কিছু যে ত্রুটিগুলো যেগুলো দেখা গেছে সেগুলোকে সংশোধন করে, যতটা সম্ভব সংশোধন করে, যদিও হাইড্রোজেনের অবস্থান এখনো পর্যন্ত সংশোধন করা সম্ভব হয়নি, বা আরও কিছু ত্রুটি আছে, আধুনিক পর্যায়ে সারণীরও ত্রুটি রয়েছে এখনো পর্যন্ত, হয়তো ভবিষ্যতে কোনোদিন সংশোধিত হবে, তো এখনো পর্যন্ত সংশোধিত হয়নি। তো দেখা যাক কি কি ত্রুটিগুলোকে সংশোধন করা গেছে। আধুনিক পর্যায় সূত্র কি বলছে না, আধুনিক পর্যায় সূত্র আর মেন্ডেলিফের পর্যায় সূত্র একই, শুধুমাত্র এই যে পারমাণবিক ভর বলেছেন, এই পারমাণবিক ভরটা হবে পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সূত্র কি বলছে, যে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা হিসাবে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে ভর হিসাবে সাজিয়েছিলেন মেন্ডেলিফ, আর আধুনিক পর্যায় সূত্র কি হিসাবে সাজিয়েছে, পারমাণবিক সংখ্যা। তাহলে এই দুটোকে আলাদা করে মুখস্থ করার দরকার নেই,
মেন্ডেলিভের সূত্রে যেটা ভর সেটাই কি আধুনিক পর্যায় সূত্রে সেটাই সংখ্যা। এটা করে দিলে এই জায়গার এইটুকু চেঞ্জ করে দিলে আধুনিক পর্যায় সূত্র। বুঝা গেছে? তাহলে দেখো এগুলো পারমাণবিক সংখ্যা হিসাবে সাজানো হয়েছে। এখানে কটা পিরিয়ড? 7টা পিরিয়ড। সিরিজ কটা? 18টা। জাস্ট টেনে দিয়েছেন। আধুনিক পর্যায় সূত্রে কি করা হয়েছে, ওই মেন্ডেলিভের পর্যায় সারণীকে টেনে দেওয়া হয়েছে, এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা যেটা, যে পারমাণবিক সংখ্যা হিসাবে সাজানো হয়েছে। কিভাবে দেখো, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে যেটা 1a সেটাই এখানে 1। তাহলে এটা কি 1a, এটা কি 2a। ওকে, এবার তিন থেকে যদি তিন দেখি, বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সাপেক্ষে যদি দেখি, মেন্ডেলিভের পর্যায় সারণীর সাপেক্ষে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে যেটা 3 নম্বর পর্যায়, 3 নম্বর শ্রেণী যেটা 3 নম্বর শ্রেণীর যখন এ হবে, 3 নম্বর শ্রেণীর এ মানে সেটা হবে 13 নম্বর। এর সাথে যোগ হয়ে যাবে, 3 এর সাথে 10 যোগ হয়ে যাবে। 3 এর সাথে 10 যোগ হলেই কত? 13। সেটা কত শ্রেণী? 13 নম্বর। দেখে নাও, একটু মিলিয়ে দেখে নাও। এখানে দেখো তিনের যেটা 3 নম্বরে যেগুলো রয়েছে, বোরন, অ্যালুমিনিয়াম, এগুলো দেখো আধুনিকে কত নম্বরে রয়েছে? 13 নম্বরে। তাহলে 3 থেকে 1, 2 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। 1a মানে 1, 2a মানে 2, ঠিক আছে। কিন্তু যখন 3 নম্বরের এসে যাবে তখন সেটার সাথে 10 যোগ হয়ে যাবে। 3 নম্বর শ্রেণী যখনই চলে আসবে, পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে যে মেন্ডেলিভের 3a আধুনিক পর্যায় সূত্রে, আধুনিক পর্যায় সারণীতে কত নম্বরে রয়েছে, কত নম্বর শ্রেণীতে রয়েছে, এরকম প্রশ্ন আসবে। তাহলে 1, 2 পর্যন্ত যেমন 1a মানে 1, 2a মানে 2, ঠিক আছে। কিন্তু যখন 3a চলে আসবে তখন তার সাথে 10 যোগ হয়ে যাবে। যখন 4এ চলে আসবে, 4a মানে কি? 4 + 10। আধুনিক পর্যায় সূত্রে সেটা কত নম্বর শ্রেণীতে থাকবে? 4 + 10 14। যখন 5a যখন বলবে, 5a তখন কত হয়ে যাবে? 5 + 10 = কি? 15 নম্বর শ্রেণী। মিলিয়ে দেখবে এগুলো কি। তাহলে যদি আমি লিখি, মানে মেন্ডেলিভের পর্যায় সারণীর সাথে মেলায়, তাহলে এটা কত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে এটা কত নম্বরে রয়েছে? 1a। এটা কি 2a, এটা কি 3a, এটা কত? 4a, 5, সরি এইভাবে কিন্তু লেখা হয় না যদিও, সরি রোমান হরফে লেখা হয় সব। মেন্ডেলিভের ক্ষেত্রে রোমান হরফে লেখা হয় 2a, এইভাবে হবে। হ্যাঁ, এটা এইভাবে নয়, এটা হবে 3a। এটা ভুল আছে, এটা এইভাবে লিখবে 3a। এটা কি 4a, এইভাবে নয় কিন্তু, সরি এটা কিন্তু ভুল করবে না তোমরা। ওকে, তারপরে কি আছে? 5a, তারপর 6a, এইভাবে কিন্তু যেতে থাকবে। আর এই 18 নম্বরটা হচ্ছে শূন্য শ্রেণী। এবারে দেখো, তাহলে বি যদি হয় 1b, 1b মানে কি? এটা ক্ষেত্রে উল্টা হবে, মানে 1, 2 পর্যন্ত ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর পর্যন্ত 10 যোগ হয়ে যাবে, 1 + 10, তাহলে কত হবে? 11। তাহলে 1b যেটা সেটা কি 11 নম্বরে রয়েছে, অর্থাৎ সেইটা, এটা কি 1b। আর এটা কি তাহলে 12 নম্বর যেটা শ্রেণীটা, সেটা কত হবে? 2b। ওকে, আবার যখন 3b হয়ে যাবে, 3b মানে কিন্তু 3, তাহলে 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীর ক্ষেত্রে সেম, মানে যদি 1a হয় 1 নম্বরেই থাকবে, যদি 1b হয় 11 নম্বরে থাকবে। আর 3 নম্বর থেকে তার উল্টাটা ঘটবে, তার উল্টা ব্যাপারটা ঘটবে। যদি 1a হয়, 3a হয়, তাহলে সেটা হয়ে যাবে 13, 3b হয়ে গেলে সেটা হয়ে যাবে 3। ওকে, মানে মেন্ডেলিভের যেটা আধুনিকের 3 নম্বর, সেটা মেন্ডেলিভের কত নম্বর হচ্ছে? 3b। বুঝা গেছে? ওকে, চলো এবারে আসি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি রয়েছে? ধাতব ধর্ম আছে, তড়িৎ পরিবাহিতা, তারপরে পারমাণবিক আয়তন, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, ইলেকট্রন শক্তি, এইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি হয়? ধাতব ধর্ম ক্রমশ, মানে যদি আমি শ্রেণী বরাবর বলি, শ্রেণী বরাবর,
মানে এটা কোন দিক? বাম দিক, আর এটা ডান দিক। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ কমে, এটা কি কমে, কমে। আবার উপর থেকে নিচে শ্রেণী পর্যায় বরাবর উপর থেকে নিচে যদি যাওয়া যায় তাহলে কি হবে? বাড়ে, ধাতব ধর্ম বাড়ে। বোঝা গেল? তাহলে ধাতব ধর্ম, তাহলে এই বরাবর কি হচ্ছে? ধাতব ধর্ম ক্রমশ কমছে। এ যতটা ধাতব ধর্ম আছে, মানে পটাশিয়ামের যতটা ধাতব ধর্ম আছে, এইগুলোর কিন্তু পরপর যত যাবে, এই শেষে যদি বলি ব্রোমিনের ধাতব ধর্ম অনেক কম। বোঝা গেছে? যদি বলে, মানে এখান থেকে যদি এরকম ছোট ছোট কোশ্চেন দেয় যে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি না ব্রোমিনের ধাতব ধর্ম বেশি, তাহলে কি বলতে হবে তোমাকে? পটাশিয়ামের। বা যদি বলে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি না ক্যালসিয়ামের ধাতব ধর্ম বেশি, পটাশিয়ামের বেশি, নিশ্চয়ই পটাশিয়ামের বেশি। বোঝা গেছে? আবার উপর থেকে নিচে আসে এইভাবে কিন্তু তোমরা বলতে পারবে যে কোন বরাবর বাড়ে, কোন বরাবর কমে। এটা যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু সমস্ত কিছু বলতে পারবে। কিছু ব্যতিক্রম হয়তো মাঝে মাঝে থাকবে, সেগুলো আমি বলবো। তো ঠিক আছে, সব ব্যতিক্রম হয়তো বলবোও না, তোমরা বইয়ে পড়াশোনা করলে জানতে পারবে যে ব্যতিক্রম কিছু রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত কিন্তু এই একটা পর্যায়বৃত্ততা মেনে কিন্তু চলে মূলগুলো। ওকে, এবার আসা যাক পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তন, আচ্ছা, ধাতব ধর্মের সাথে আরেকটা ধর্মের মিল আছে। ধাতব ধর্মের সাথে তড়িৎ পরিবাহিতা, ধাতু বেশি তড়িৎ পরিবাহী, তাই না? ধাতব ধর্ম যত কমবে তাহলে তড়িৎ পরিবাহিতাও কি হবে? কমবে। আবার এই বরাবর তড়িৎ পরিবাহিতা কি হবে? বাড়বে, তাই তো? তড়িৎ পরিবাহিতা আর ধাতব ধর্মের যে পর্যায়বৃত্ততা একই। ওকে, এবার আসছে পারমাণবিক আয়তন। আচ্ছা, ধাতব ধর্ম দেখো, ঠিক এটা প্রথমে কমে, কিছু দূর পর্যন্ত কমে, কমে বলতে 15 নম্বর পর্যন্ত কমে, তারপরে আবার ঠিক বাড়তে থাকে। বোঝা গেছে? তাহলে প্রথমে কি হয়? কমে, তারপর 15-র পর থেকে আবার কি হয়? বাড়ে। ওকে, তাহলে 15 পর্যন্ত কমে, তারপরে কি হয়? আবার বাড়ে, মানে পারমাণবিক আয়তন। বোঝা গেছে? তারপরে আবার এই দিক থেকে এই দিকে, মানে উপর থেকে নিচে, এটা কিন্তু বাড়ে, পারমাণবিক আয়তন। কিভাবে? আমি একটু ব্যাখ্যা করি। দেখো, এই যে হাইড্রোজেন, কক্ষপথ কটা? একটা, একটা কক্ষপথ। এটা যদি নিউক্লিয়াস হয়, কক্ষপথ একটা। লিথিয়াম, লিথিয়ামের কক্ষপথ কটা? লিথিয়ামের কত? 11। তাহলে 2 + 8 + 2 + 8 + 1, সরি লিথিয়াম, সরি আমি সোডিয়াম বলছি, লিথিয়াম। লিথিয়ামের কি হবে? 2 + 1, 3, 3 পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে 3 যদি হয় তাহলে 2 হবে, তাহলে আয়তন কি হচ্ছে? বাড়ছে। তারপর আবার সোডিয়ামের 3টে কক্ষপথ, তাহলে কি হচ্ছে? এটা আরো বেশি। তাহলে আয়তন উপর থেকে নিচে কি হচ্ছে? বাড়তে থাকছে। কারণ কি? কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাই না? কক্ষপথের সংখ্যা যদি বাড়ে তাহলে আয়তন নিশ্চয়ই বাড়বে। আর এই দিক থেকে এই দিকে দেখো, হাইড্রোজেন এই এই বরাবর প্রথমে কমে কেন? প্রথমে দেখো, এক্ষেত্রে কি কিটা স্থির? এক্ষেত্রে একটা জিনিস কিন্তু স্থির, সেটা হচ্ছে কক্ষপথ সংখ্যা একই, মানে একই পর্যায়ে যদি বলি কক্ষপথ একই, মানে হাইড্রোজেনেরও যতগুলো কক্ষপথ, হিলিয়ামেরও ততগুলোই কক্ষপথ। তো কক্ষপথ সংখ্যা একই। বা আমি দ্বিতীয় নম্বর পিরিয়ডটা নিয়ে যদি দেখি, লিথিয়াম, লিথিয়ামের কক্ষপথ দুটো, বেরিলিয়ামেরও দুটো। তো এটা নিউক্লিয়াস যদি হয়, শেষ কক্ষে কটা আছে? লিথিয়ামের ক্ষেত্রে একটা, তাই না? এর আগের গুলো দুটো রয়েছে। আমি শেষ কক্ষটা শুধু দেখাচ্ছি, মাঝখানের কক্ষগুলো আমি বাদে দিলাম। ওকে, মাঝখানের অতগুলো ইলেকট্রন বারবার হয়তো আঁকবো না। তারপরে দেখো, যখন বেরিলিয়াম হচ্ছে, বেরিলিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষে কটা আছে? দুটো। আবার বেরিলিয়াম, তারপর বোরনের ক্ষেত্রে কটা হয়ে যাচ্ছে? 3টে। কার্বনের ক্ষেত্রে কি হয়ে যায়? 4টা। তাহলে ইলেকট্রন যদি বাড়তে থাকে, ইলেকট্রন যদি বাড়তে থাকে তাহলে কি হবে? প্রোটনও বাড়তে থাকবে। তাহলে বেশি প্লাস চার্জ, বেশি মাইনাস চার্জ, দুটো শক্তিশালী লোকের, মানুষের মধ্যে যদি লড়াই হয়, দুটো শক্তিশালী লোক লড়াই করছে, তাহলে তাদের মধ্যে সংঘর্ষটা বেশি হবে না দুজন দুর্বল লোক লড়াই করছে তাদের মধ্যে সংঘর্ষটা বেশি হবে? তাহলে দুজন শক্তিশালী লোক যদি লড়াই করে, অর্থাৎ দেখো, যদি আমি 5টা প্লাস, 5টা প্রোটন, 5টা ইলেকট্রন, এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, মানে এরা যদি টানে পরস্পরকে, আকর্ষণ করে, তাহলে আকর্ষণের মানটা কি হবে? অনেক বেশি জোরে টানতে পারবে। আর একটা
একটা প্রোটন একটা ইলেকট্রন, এর যে আকর্ষণ বলটা অতটা থাকবে না, অনেক কম হবে। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, আকর্ষণ বলটা বাড়ছে। তাহলে আকর্ষণ বলটা যত বাড়ছে, এগুলোকে তো টেনে রেখে দিচ্ছে, টেনে রাখলেই কি হবে, আয়তনটা কি হবে, কমে যাবে না। এরকম রয়েছে, এটাকে যদি টানা হয় টানা হয় টানা হয়, তাহলে কি হবে, এরকম হয়ে যাবে না, কমতে থাকবে। আস্তে আস্তে কি হচ্ছে, ইলেকট্রন যত বাড়ছে বাইরের কক্ষে, তত কি হচ্ছে, এই আকর্ষণ বলের মানটা বাড়ছে। দিয়ে কি হচ্ছে, বাড়তে 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 15 নম্বর শ্রেণীতে যখন যাচ্ছে, 15 নম্বরে যে বাইরের কক্ষে কটা হয়ে যাচ্ছে, 15 নম্বর মানে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, সংখ্যা বাড়তে থাকছে। 15 নম্বর মানে শেষ কক্ষে কটা, শেষ কক্ষে 5টা, 5টা। তারপরে আবার যখন 16 নম্বরে যাচ্ছে, তখন কি হচ্ছে, আবার বাড়তে থাকছে, আয়তনটা আবার বাড়তে থাকছে। তখন কিন্তু আর কিন্তু মানে বাইরের কক্ষে হয়তো 6টা হয়ে যাচ্ছে, কিন্তু আকর্ষণ বলটা ততটা কিন্তু থাকছে না, আকর্ষণ বল কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এর অনেক কারণ আছে, সেই নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সব ভিডিওগুলোই দেখবে, এটা আমি আশা করব যে সব ভিডিওগুলোই রেগুলার দেখো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে। আর আমাদের যে ব্যাচ শুরু হতে চলেছে, যেই ব্যাচটার কথা আমি আগেই বলেছি, আরম্ভ ব্যাচ, তো এই আরম্ভ ব্যাচে তোমরা এনরোল করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন আরও এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। ওকে, চলো। তো এই গেল তাহলে পারমাণবিক আয়তন সংক্রান্ত যা কিছু। এবারে দেখো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। হ্যাঁ, স্ফুটনাঙ্ক বানান আর শেখানোর কিছুই নেই, তোমরা জানো সবাই। ঠিক আছে, তো চলো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়েলিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট। বয়েলিং অ্যান্ড মেল্টিং পয়েন্টটা কি হয়, প্রথমে বাড়ে, প্রথমে এই বরাবর যদি যায়, প্রথমে বাড়ে, প্রথমে বাড়ে একইভাবে, তারপর কিন্তু কমে, কমে, তারপরে এই বরাবর কি হয়, উপর থেকে নিচে ক্রমশ কমে। তাহলে এক্ষেত্রে কি হয়, প্রথমে বাড়ে তারপর কমে। এটা ঠিক কিসের সাথে তুলনা করা যায়, এই যে এটা পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তনে দেখো প্রথমে কমে তারপর বাড়ে, এই ক্ষেত্রে কি প্রথমে বাড়ে তারপর কমে। তাহলে ঠিক উল্টাটা, পারমাণবিক আয়তনের সাথে ঠিক উল্টো সম্পর্ক। তাহলে পারমাণবিক আয়তনের সাথে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের। একটা কথা ভাবো যে আয়তন, আয়তন যদি বেশি কম হয়, আয়তন যদি কম হয়, আয়তন যদি কম থাকে, তাহলে তাদের মধ্যে কি অণুগুলো খুব কাছাকাছি রয়েছে এবং শক্তিশালী বন্ড গঠন করে আছে। বন্ধনটা কি খুব শক্তিশালী বন্ধন, তাই না? আর খুব শক্তিশালী বন্ধনকে যদি ভাঙতে হয়, তাহলে কি বেশি পরিমাণ তাপ দিতে হবে, বেশি পরিমাণ শক্তি এনার্জি দিতে হবে। তাহলে বেশি পরিমাণ তাপ লাগবে, তাহলে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, প্রথমত বাড়বে, তারপরে কি হবে, কমবে। কমবে কারণ কি, আয়তন যেহেতু বেড়ে যাচ্ছে, আয়তন বাড়ছে মানে কি তাদের মধ্যে বন্ধনগুলো কি অনেক কি উইক, অনেক দুর্বল বন্ধন। তাহলে কি হচ্ছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ধীরে ধীরে আবার কমে যাচ্ছে। আর উপর থেকে নিচে কি হয়, আয়তন বাড়ে, তাহলে কি তাদের মধ্যে কি আকর্ষণ, যে বলটা, যে অনু যে আকর্ষণ বলটা পরস্পরের মধ্যে, সেটা কি অনেক কি হচ্ছে, কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে বন্ধন যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি হবে, খুব কম তাপেই সেটাকে অবস্থা চেঞ্জ করা যাবে, অবস্থা পরিবর্তন করা যাবে। অর্থাৎ কঠিন থেকে তরলে, বা যদি তরল অবস্থায় থাকে তাও তরল থেকে গ্যাসে কিন্তু এগুলো কনভার্ট করা যাবে। তাহলে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উপর থেকে নিচে কি হচ্ছে, কমছে। ওকে, বোঝা গেল? ওকে, এবার দেখো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ তিনটে রয়েছে তোমাদের, 3 রকম পারমাণবিক ব্যাসার্ধ। একটা হয় সমযোজী ব্যাসার্ধ, আরেক প্রকার ধাতব ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে কি কি বললাম, সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ অর্থাৎ কোভ্যালেন্ট রেডিয়াস, ধাতব ব্যাসার্ধ অর্থাৎ ক্রিস্টাল রেডিয়াস, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে প্রথমে আমি আলোচনা করব সমযোজী ব্যাসার্ধ নিয়ে। সমযোজী ব্যাসার্ধতে কি বলছে দেখো, সমযোজী ব্যাসার্ধ, আচ্ছা সমযোজী ব্যাসার্ধ একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ওকে,
দেখো এবার, ঠিক আছে। সমযোজী ব্যাসার্ধ, ধরো সমযোজী বন্ধন গঠন করে আছে দুটো মৌল, হ্যাঁ, দুটো পরমাণু এইভাবে বন্ধন গঠন করে আছে। তাহলে এর যে কেন্দ্র থেকে দূরত্ব, এর যে কেন্দ্র দুটো কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, সমযোজী ব্যাসার্ধটা কি, দুটো পরমাণু বন্ধন গঠন করে আছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তার অর্ধেক, অর্থাৎ এইটুকুটা, এই যে এটাই কি বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। আচ্ছা, ধরো দুটো পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি 5 অ্যাংস্ট্রম হয়, তাহলে সমযোজী ব্যাসার্ধটা কত হবে? 5/2 অ্যাংস্ট্রম। ওকে, এরকম ব্যাপারটা। তাহলে দেখো, যদি দুটো একই পরমাণু বন্ধন গঠন করে, ধরো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে দুটোই যদি এইচ, আবার ধরো HCl, এইচটা অনেক ছোট, সেই তুলনায় কি ক্লোরিন অনেকটা বড়। তাহলে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে তফাৎটা কি? যদি দুটো একই পরমাণু হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ধরো DHH ব্যাসার্ধটা RH প্লাস RH, দুটোই কি একই সমান, তাই তো? তাহলে এটা এখান থেকে কি বলতে পারি? 2RH। বোঝা গেল? তাহলে RH সমান কি? DHH/2। বোঝা গেছে? এটাই কি ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, DHH/2। আবার ধরো আলাদা আছে DHCl, দুটো আলাদা পরমাণু, তো সেই ক্ষেত্রে কি হবে? তাহলে RH প্লাস RCl, দুটো কিন্তু এক নয়। RH নট ইকুয়াল টু RCl। বোঝা গেল? এক্ষেত্রে যেমন কি RH ইকুয়াল টু RH, দুটোই কি একই তো, কিন্তু এক্ষেত্রে দুটো কিন্তু এক নয়, নট ইকুয়াল টু। তাহলে বোঝা গেছে? এটা এক্ষেত্রে মান দেওয়া থাকবে, হয়তো এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটার মান নির্ণয় করতে হবে। পারবে নিশ্চয়ই, আশা করি। এটার মান যা হোক একটা দেওয়া থাকবে, এটার মান যা হোক একটা দেওয়া থাকবে, যে কোনো দুটোর মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। নিশ্চয়ই পারবে এখান থেকে, যে কোনো নিউমেরিক্যালস প্রবলেম কিন্তু এখান থেকে ছোট ছোট যদি শর্ট কোশ্চেনে দিয়ে দেয় পারা যাবে। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট। এবার হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ আর সমযোজী ব্যাসার্ধের কনসেপ্ট একই, শুধুমাত্র দুটো যদি ধাতব পরমাণু হয়, দুটো যদি ধাতুর পরমাণু হয়, তাহলে সেটা হয়ে যাবে ধাতব ব্যাসার্ধ, আর কিছু না। সেম, বাকি সমস্ত কনসেপ্ট একই, শুধুমাত্র তফাৎটা কি না, শুধুমাত্র তফাৎটা হচ্ছে এগুলো দুটো হবে ধাতব পরমাণু। এগুলো কিন্তু যেহেতু অধাতব পরমাণু হতে পারে, কিন্তু এইগুলো কি, এই ধাতব ব্যাসার্ধটা কি, যখন ওই দুটো ধাতব পরমাণু যখন ওই রকম বন্ধন গঠন করবে, তাদের যে একই কনসেপ্টে যদি বলি যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের যে অর্ধেক, সেটাই কি ধাতব ব্যাসার্ধ। শুধুমাত্র একটা জিনিস জেনে রাখো এখান থেকে, তাহলে ধাতব ব্যাসার্ধটা বেশি হবে না কম হবে? ধাতব ব্যাসার্ধটা, অর্থাৎ ধাতব ব্যাসার্ধটা কি, ওই যে আগে যেটা বললাম সমযোজী ব্যাসার্ধের থেকে কি হবে? বেশি হবে নিশ্চয়ই। সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধটা সমযোজী ব্যাসার্ধের থেকে অনেক বেশি হবে। বোঝা গেছে? ঠিক আছে, এটাই জেনে রাখো শুধু। এবার আছে ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধটা দেখো, ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধটা কি না, এরকম ধরো আছে এই একটা অণু, আবার এই একটা অণু পাশাপাশি আছে। ধরো এরকম আছে, এরকম অণু আছে কিছু, এই একটা অণু, আবার এই একটা অণু। দুটো কাছাকাছি অণু হতে হবে, সবচেয়ে নিকটবর্তী। তাহলে সবচেয়ে কাছে কি এই দুটো কি সবচেয়ে কাছে আছে নাকি? এই দুটো কাছে নেই, তাহলে এইগুলো দিয়ে ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ হবে না। তাহলে এই ক্ষেত্রে ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ নির্ণয় করবো কোন ক্ষেত্রে? এই দুটো কি, এই দুটোর তুলনায় কি কাছাকাছি আছে? আবার দেখতে হবে যে কোন পরমাণু দুটো কাছাকাছি আছে। এইটা এইটা এটা কি কাছাকাছি আছে?
আবার এইটা এইটা তাও কাছাকাছি কাছাকাছি পরমাণু কোন দুটো? এই দুটো, তাই না? তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তার অর্ধেকটাই কি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, অর্থাৎ এইটা, এটা কি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। বোঝা গেছে? ওকে, চলো এবার আসি যে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বেশি না ধাতব ব্যাসার্ধ বেশি না সমযোজী ব্যাসার্ধ বেশি, কোনটা বেশি? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আচ্ছা, দুটো এরকম ভাবে লেগেছিল এইভাবে, এই ব্যাসার্ধটা বেশি হবে না এই ব্যাসার্ধটা বেশি হবে? নিশ্চয়ই এই ব্যাসার্ধটা বেশি হবে, কারণ এদের মধ্যে দূরত্বটা কি হচ্ছে অনেকটা বেশি, এমনিতেই বেশি, তারপরে আবার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তার আবার অর্ধেক করছি, তাহলে এইটা বেশি না এইটা বেশি? দেখেই তো বুঝতে পারছো, নিশ্চয়ই এটা বেশি, তাই না? তাহলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কার থেকে বেশি? ধাতব ব্যাসার্ধের থেকে। ধাতব ব্যাসার্ধ, আবার ধাতব ব্যাসার্ধ থেকে কি সমযোজী ব্যাসার্ধ, আবার ধাতব ব্যাসার্ধ কি সমযোজী ব্যাসার্ধের থেকে বেশি। সমযোজী ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের থেকে বেশি। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট, পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্ততা। পারমাণবিক ব্যাসার্ধের পর্যায়বৃত্ততা কিরকম, অর্থাৎ শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা একটু দেখে নাও। ব্যাসার্ধ সাধারণত, জেনারেলি যদি বলি, ব্যতিক্রম কিছু আছে, যদি আমি জেনারেলি ধরি, সাধারণভাবে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের অর্থাৎ বাম দিক থেকে, এটা বাম দিক তো, বাম দিক, হ্যাঁ বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে ক্রমশ কি হয়? কমে, কমে, আবার উপর থেকে নিচে কি হয়? ক্রমশ বাড়ে। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে যদি বলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাবো, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি হবে? পটাশিয়ামের বেশি হবে। তারপরে কি উপর থেকে নিচে বাড়ে, তাহলে এটা সব থেকে বেশি, তারপরে কি সোডিয়াম, তারপরে কি লিথিয়াম। বোঝা গেছে? আর এই দিক থেকে এদিকে ক্রমশ কমে, কিছু ব্যতিক্রম আছে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত যদি দেখি তাহলে কি হয়? এইদিকে কমে আর এইদিকে বাড়ে। ওকে, ঠিক আছে, এখান থেকে যা যাবতীয় কোশ্চেন কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, এবার এসে আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তি, এটা একটু একটু বাগিয়ে নেই, লেখাটা একটু ঠিক নেই। হ্যাঁ, ওকে, এবারে ঠিক আছে, ঠিক আছে। দেখো আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন শক্তিটা কি? আয়নাইজেশন শক্তির সংজ্ঞাটা এইরকম বলছে, ভূমিস্তরে অবস্থিত, ভূমিস্তরে অবস্থিত সর্বাপেক্ষা শিথিলভাবে, ভূমিস্তরে অবস্থিত কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ পরমাণুটিকে নয়, ইলেকট্রনটিকে অপসারিত করে এক একক আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। যেমন ধরো কোন একটা পরমাণু, ধর সোডিয়াম পরমাণু, এখানে নিউক্লিয়াস আছে, প্রথমে কটা আছে? দুটো, তারপরে কটা আছে? আটটা, 2 3 4 5 6 7 8, আর তার বাইরে কটা আছে? একটা। তাহলে সর্ববহিস্থ কক্ষে কি আছে? এই পরমাণুটা, পরমাণু বলছি সরি, বারবার পরমাণু বলা হয়ে যাচ্ছে। দেখো ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন, এইটাকে অপসারিত করতে হবে, অপসারিত করে এই ইলেকট্রনটাকে বের করে দিতে হবে। এই ইলেকট্রনটাকে বের করে দিলে এটা কিসে পরিণত হবে? একটা ইলেকট্রন যদি বাড়ে, একটা কি হয়? চার্জ বেড়ে যায়, একটা ধনাত্মক আধান এক একক বেড়ে যায়, তাহলে এইটা কি হবে? ইলেকট্রনটাকে যদি ছেড়ে দেয়, তারপর কটা আছে? দুটো, তারপর কটা আছে? আটটা, 1 2 3 4 5 6 7 8, এটা কি হবে? প্লাস, তাই তো? তাহলে এনএ থেকে কি হচ্ছে? এনএ প্লাস, এনএ থেকে এনএ প্লাস করতে যে পরিমাণ শক্তিটা লাগছে সেটাই কি আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন এনার্জি, আই1। ঠিক আছে, এবারে দেখো যেটা কথা, যে সর্বাপেক্ষা শিথিলভাবে, আর ভূমিস্তরে, অবশ্যই ভূমিস্তরে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে হতে হবে, গ্রাউন্ড স্টেটে।
গ্রাউন্ড স্টেটে না হলে কিন্তু হবে না। গ্রাউন্ড স্টেটে, এক্সাইটেড স্টেটে নয়, গ্রাউন্ড স্টেটে। গ্রাউন্ড স্টেটে মানে একদম ভূমি স্তরে কোনো পরমাণুর সর্বস্থ কক্ষের যে ইলেকট্রন সেটাকে অপসারিত করতে হবে। এবারে দেখো এটা কেন প্লাস হয়, এটা এই কনসেপ্টটা যদি 7-এ ছিল, তো এখন আরেকবার বলে নিই। দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে 11 হলে কতগুলো প্রোটন আছে? 11টাই প্রোটন আছে। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ওকে, নিউট্রন বলছি, ইলেকট্রন কতগুলো আছে? 11টা। 11টা। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে দেখো এই প্লাসটা এই মাইনাসটাকে কি নিউট্রাল করছে, এটা 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 নিউট্রাল। কোনটা নিউট্রালাইজেশন হতে পারছে না? এটা কিন্তু কোনো নিউট্রাল হতে পারছে না। তাহলে এই প্লাসটা কি প্লাস আকারেই রয়ে গেল, তাহলে এটা প্লাস আকারে রয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি যে পরমাণু বেশি সুস্থিত না আয়ন বেশি সুস্থিত? নাকি আয়ন বেশি সুস্থিত। কারণ কারণ সমস্ত মৌলই, পৃথিবীতে সমস্ত মৌলই কি চায়? সর্বস্থ কক্ষে 8টা রাখতে, যে কোনো ভাবে নিয়ে হোক আর দিয়ে হোক, যেভাবেই হোক সে সর্বস্থ কক্ষে 8টা পূরণ করতে চায়। তাহলে এই Na প্লাসে শেষ কক্ষে কি 8টা আছে, দেখতে পাচ্ছ এই যে এটা কি Na প্লাস, এটা কি Na প্লাস হয়ে গেছে। তাহলে Na প্লাস এই ক্ষেত্রে কি সর্বস্থ কক্ষে দেখো 8টা আছে। এই ক্ষেত্রে কিন্তু এটা আনস্টেবল, কারণ এ সবসময় কি চাইবে? যাকে হোক দিতে। এটা দরকার নেই, এটা দরকার নেই যেহেতু কি কাউকে দিতে চাইবে, দিয়ে কি করতে চাইবে? এই শোষিত হতে চাইবে। তাহলে এইভাবে স্টেবল হয়। তাহলে পরমাণু বেশি সুস্থ না আয়ন বেশি সুস্থ? আয়ন অনেক বেশি সুস্থ পরমাণুর থেকে। ওকে, তাহলে প্রথম IE1 যখন দিলাম এটা Na প্লাস হলো। আবার যদি IE2 দেওয়া হয়, IE2, তাহলে এটা কি হবে? Na2 প্লাস। আবার IE যদি 3 দেওয়া হয়, IE3, তাহলে এটা কি হবে? Na3 প্লাস। যদি এগুলো হয় না খুব একটা, যদি আমি Na ছাড়া অন্য কিছু একটা দিয়ে দেখাই, X দিয়ে দেখাই, X এ যদি IE1 যখন দিলাম তখন কি হবে? X প্লাস। আবার X প্লাসে যখন আবার IE2 দিলাম, IE2, তাহলে এটা কি হবে? X2 প্লাস। আবার যখন X2 প্লাসে যখন আবার আয়নাইজেশন শক্তি দিলাম, বের করা সম্ভব, হয়তো বেশি দিতে হবে কম দিতে হবে সেটা আলাদা কথা, মানে বেশি শক্তি কম শক্তি লাগবে সেটা আলাদা কথা, কিন্তু একবারে যে হয় না সেটা নয়। এবারে দেখো কোনটা তাহলে বেশি হবে, কোন ক্ষেত্রে বেশি দিতে হবে। এই ক্ষেত্রে দেখো এ কিন্তু একটা ইলেকট্রন এমনিতেই ছাড়তেই চাইছিল, ছাড়ার একটা প্রবণতা অটোমেটিক একটা আছে, শুধুমাত্র কি একটু ধরো কেউ পড়াশোনা ভালো করে, পড়াশোনার ইচ্ছে আছে, তাকে যদি একটু টাকা পয়সা খরচ করে পড়ানো যায় সে কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে কি তাকে পড়াশোনা করাতে গিয়ে পরিশ্রমটা কি করতে হচ্ছে? অনেক কম করতে হচ্ছে, বোঝা গেছে। কিন্তু যে পড়াশোনায় মন নেই একবারে, ধরো একটা কথা বলি, যেমন ধরো কারো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তার যতদূর, কারো হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়ার ইচ্ছে ছিল, তার পড়াশোনা হয়ে গেছে, ব্যাস সে ভাবছে আমি ঠিক আছে, এতই আমার ঠিক আছে। তাকে যদি আবার পড়াশোনা করাতে হয় তাকে অনেক বোঝাতে হবে, তাই না? তাকে যদি ক্লাস আবার 8 পর্যন্ত পড়াতে হয়, পড়ানোর চেষ্টা করা হয়, পড়তে বলা হয়, তাকে অনেক বোঝাতে হবে। আবার 8 পর্যন্ত যা হোক করে পড়লো, তারপরে আবার যদি তাকে 10 পর্যন্ত পড়াতে হয় তাকে আরও বকতে হবে, তার পিছনে তাকে আরও বুঝাতে হবে যে পড়াশোনা করা ভালো, ঠিক আছে, এটা করলে একটা সম্মান আছে, সামাজিক সম্মান আছে বা যা কিছু আছে। তো এই সমস্ত তাকে বুঝি বেশি বুঝাতে হবে। তাহলে প্রথমে 5 পর্যন্ত পড়ার তার ইচ্ছে ছিল অটোমেটিক, তো তখন তাকে যদি আমি বোঝাই সে কিন্তু সহজেই বুঝে যাবে। আবার যখন তাকে 8 পর্যন্ত পড়ানোর চেষ্টা করা হবে তখন আরো বেশি বোঝাতে হবে। তারপরে যদি তার 8 পর্যন্ত যা হোক করে পড়লো টেনে পাস টাস করে, তারপরে আবার যদি তাকে 10 পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবা হয় তাকে আরো বকতে হবে তার পিছনে। তো তাহলে কোনটা বেশি হচ্ছে? IE1 বেশি না IE? তাহলে IE3 গ্রেটার দেন IE2 গ্রেটার দেন IE1। এবারে যেটা বললাম ওটা তো একটা বাস্তবিক উদাহরণ বললাম, তো বোঝানোর জন্য বললাম, কিন্তু ওটা তো আর পরীক্ষায় লিখলে হবে না। তার পরীক্ষায় কি লিখবে? যে এই ইলেকট্রনটাকে বের করে দিয়েছিল,
সহজে বেরিয়ে গেছে। কিন্তু এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করেছে, জোরে টেনে রেখেছে না, জোরে টেনে রেখেছে। যারা জোরে টেনে রাখলে, প্রচুর জোরে টেনে রেখেছে শক্তি দিয়ে, তাহলে এই ক্ষেত্রে কি এইটাকে যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে, শক্তিটা অনেক বেশি দিতে হবে, তারপরে আরো শক্তিটা বেশি দিতে হবে। তো শক্তির পরিমাণ আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। I3 গ্রেটার দেন I2 I1, বুঝা গেছে? ওকে, এবারে আয়নাইজেশন শক্তির পর্যায়বৃত্ততা, আয়নাইজেশন শক্তির পর্যায়বৃত্ততা। ওকে, এটাও একটু বাগিয়ে নিই। ওকে, আয়নাইজেশন শক্তি বাম দিক থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়, বাড়ে, আর উপর থেকে নিচে ক্রমশ কমে। তাহলে দেখো এদিক থেকে এদিকে বাড়ে কেন? প্রথমে ধরো যে পরমাণুটা আছে লিথিয়াম, তারপরে কি আছে, লিথিয়ামের পরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাই তো, বেরিলিয়াম, তারপরে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, এইসব আছে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াস আছে, তারপরে কি আছে, দুটো ইলেকট্রন আছে, তারপরে কটা আছে, একটা ইলেকট্রন। তারপরে কি হবে, বেরিলিয়ামের ক্ষেত্রে কি, আরো একটা ইলেকট্রন বাড়বে, তারপরে যত শ্রেণী আস্তে আস্তে এগোতে থাকবে, তাহলে ইলেকট্রন সংখ্যা কি হবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, তাহলে বেশি ইলেকট্রনকে, আগেই বললাম শক্তিশালী লোক শক্তিশালী লোকের সঙ্গে লড়াই হলে বেশি সংঘর্ষ হবে, তাই না? তাহলে বেশি ইলেকট্রন, বেশি প্লাস বেশি মাইনাসকে বেশি জোরে আকর্ষণ করবে। তাহলে কি হবে, বেশি জোরে যদি আকর্ষণ করে রাখে, টেনে রেখেছে একদম, তোমাকে আমি টেনে রেখেছি, কাউকে যদি আমার কাছ থেকে তোমাকে ছাড়াতে হয়, বোঝা গেছে, যদি ছাড়াতে হয় তাহলে কি করতে হবে, তাকে তাকে কি করতে হবে, অনেক বেশি শক্তি দিতে হবে, অনেক বেশি জোর দিয়ে টানতে হবে, বোঝা গেছে? মানে যদি জোরে টেনে রাখা হয়, যদি তোমাকে দুজন মিলে টেনে রাখে, আর একজন কেউ টানছে, আর তাহলে তোমাকে তাকে যদি ছাড়াতে হয়, আরো বেশি পরিমাণ তোমার ওপর দিকে দড়ি টানাটানি খেলার মতো আর কি। তো তোমার অপর দিকে যদি তোমাকে কেউ ছাড়াতে চায় সেই দুজনের কাছ থেকে, আরো বেশি শক্তি দিয়ে টানতে হবে, তাই না? আর যদি তিনজন ধরে তোমাকে টেনে রাখে, তাহলে কি করতে হবে, আরো বেশি শক্তি দিয়ে টানতে হবে, তাই না? তাহলে বের করতে হলে, এই যে বেশি শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে টেনে রেখেছে, তাহলে এই ইলেকট্রনটাকে যদি বের করতে হয়, তাহলে কি বেশি পরিমাণ, অনেক বেশি শক্তি লাগবে, তাই না? সেই জন্য শক্তিটার পরিমাণটা ক্রমশ কি হয়, বৃদ্ধি পায়, বোঝা গেছে? এটা হলে আয়নায়ন শক্তি। আবার এই দিকে থেকে এদিকে দেখো, উপর থেকে নিচে, উপর থেকে কি হয়, উপর থেকে নিচে কক্ষপথ বাড়তে থাকে, এখানে প্লাস, তারপরটায় কটা কক্ষপথ থাকবে, দুটো ছিল প্রথমে, তারপরটায় কটা থাকবে, তিনটে, তারপর কটা থাকবে, চারটা। তাহলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনটা দূরত্ব কি হচ্ছে, বাড়ছে। যেটা 1 নম্বর শ্রেণী, সেক্ষেত্রে বাইরের কক্ষে একটা ইলেকট্রনই থাকবে, বাইরের কক্ষে একটা ইলেকট্রনই থাকবে। যেটা 2 নম্বর শ্রেণী, বাইরের কক্ষে দুটো ইলেকট্রনই থাকবে। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে না। এক্ষেত্রে কি হচ্ছে, কক্ষপথ সংখ্যা সেম, একই, কিন্তু শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। আর উপর থেকে নিচে যদি দেখি, ইলেকট্রন সংখ্যাটা সেম, 1 নম্বর শ্রেণীতে একটাই থাকবে, 2 নম্বর শ্রেণীতে দুটোই থাকবে, তারপরে তিনটেই থাকবে, চারটেই থাকবে, একই থাকবে শ্রেণী বরাবর। শুধুমাত্র কি চেঞ্জ হবে, কক্ষপথ সংখ্যা চেঞ্জ হবে। মানে নিউক্লিয়াস থেকে দূরত্বটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি বাড়তে থাকে, তারপর ধরো তুমি বাড়ি থেকে অনেক বাইরে আসছো, অনেকটা দূরে আসছো, তোমার বাড়ির থেকে তোমার কোনো কন্ট্রোলটা কি তত বেশি থাকবে? তুমি যখন বাড়িতে থাকবে, তখন তোমার বাবা মা কন্ট্রোলটা তোমাকে বেশি করতে পারবে, তাই না? যদি তুমি বাইরেতে চলে আসো, হয় ফোন করবে, খোঁজ নিবে, ঠিক আছে, এতটুকুনি করতে পারবে, কিন্তু খুব একটা কন্ট্রোল কি করতে পারবে? তোমাকে কিছু বারণ করতে পারবে, তুমি এটা করো না, ওটা করো না, এটা করো, সেটা করো, এরকম কিছু 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 হয়তো বলবে, কিন্তু তোমাকে কন্ট্রোল কিন্তু খুব একটা করতে পারবে, সেটা তোমার ইচ্ছা, তুমি কিন্তু যা খুশি করতে পারো, কারণ তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। তো যখন তুমি বাড়িতে আছো, মানে কাছাকাছি আছো, তখন কি কন্ট্রোলটা বেশি করতে পারবে। আবার যদি তুমি গ্রামের মধ্যে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমার কিছু একটা খারাপ কিছু যদি করতে চাও, তোমার কিন্তু একটা ভয় লাগবে, যদি কেউ দেখে বলে দেয়, তাই না? তখন কিন্তু কন্ট্রোলটা যত হলে একটু বেশি থাকবে।
আবার যদি যখন ওই বাড়ি ছেড়ে ওই গ্রাম ছেড়েও আরো একটু দূরে চলে আসবে, তখন কি হবে, কন্ট্রোলটা তোমাকে খুব একটা তখন চিনে না, তোমার মানে চেনার যে পাবলিসিটিটা সেক্ষেত্রে অনেকটা কমে গেছে। তো সেই ক্ষেত্রে তুমি যা খুশি করতে পারো, কেউ কিছু বলছে না, যেহেতু অচেনা কেউ কিছু বলবে না। তো আরো যখন বাইরে আসবে, আরো যখন দূরত্ব বাড়াবে বাড়ি থেকে, তখন কি তোমার কন্ট্রোলটা মানে তোমার বাবা মা কন্ট্রোল ততটা খুব একটা করতে কিন্তু পারবে না। বোঝা গেছে? সেহেতু দূরত্বটা যত বাড়ছে তত কি হচ্ছে, আকর্ষণ বলটা কমে যাচ্ছে। আকর্ষণ বলটা যদি কমে যায়, কম জোরে টেনে রাখে, তাহলে কি কম পরিমাণ শক্তি দিলেই কিন্তু বেরিয়ে যাবে। আবার এই ক্ষেত্রে আকর্ষণ বলটা অনেক বেশি, সেই জন্য অনেক বেশি পরিমাণ কিন্তু শক্তি দিতে হবে। বুঝা গেছে? তুমি যদি বন্ধুর সাথে বেড়ানোর তুমি বাবা মাকে বলনি, ঠিক আছে, তাহলে তার সাথে যদি বেড়াতে চাও, তাহলে তুমি যদি দূরত্ব বাড়ি দাও, তুমি অনেকটা দূরে চলে আসলে তোমার বাড়ি থেকে, দিয়ে কোথাও গেলে বা কিছু করলে, যাই হোক করলে, তাহলে কি হলো, কেউ জানতে পারলো না, কিন্তু মানে জানতে হয়তো পারবে কি পারবে না সেটা আলাদা কথা। তো মোটামুটি কিন্তু কন্ট্রোলটা কিন্তু অতটা নেই, এইটুকু তুমি বুঝতে পারছো। আবার যখন কাছাকাছি আছো সেই ক্ষেত্রে কিন্তু অত কিছু করতে পারবে না, যা ইচ্ছা করতে কিন্তু পারবে না, যাই হোক করতে গেলে একটু ভাবতে হবে, যে একটু হলেও ভয় লাগবে। বুঝতে পারছো এরকম ব্যাপারটা? তাহলে এই যে ইলেকট্রনটাকে, যেহেতু আকর্ষণ বল কম, খুব সহজে বের করা যাবে। এই ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বল বেশি, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ শক্তির কিন্তু প্রয়োজন আছে। বোঝা গেছে? আমি জাস্ট এইরকম মজা করে করে বোঝানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু পরীক্ষায় লিখবে না, এগুলো জাস্ট মনে রাখবে, নিজে জানবে, ঠিক আছে? তাহলে স্যার বলেছে পরীক্ষায় লিখে দেবো এরকম, যে বাড়ি থেকে আমার কন্ট্রোল থাকবে না বা কিছু, এরকম কিন্তু করবে না কেউ, ঠিক আছে? ওকে। তো এইরকম কঠিন কঠিন টপিকগুলোকে যদি সহজভাবে বুঝে নিতে চাও, তাহলে এই আমাদের শুরু হতে চলেছে আগস্ট থেকে, আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে আরম্ভ ব্যাচ। এই আরম্ভ ব্যাচে এনরোল করো এবং স্টাডিটাকে এনজয় করো, ঠিক আছে? চলো, এবার আছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি। তোমরা সমাস পড়েছো, তো এটা কি সমাস তোমরা কমেন্টস করে জানাবে। আমি বাংলা অত ভালো জানি না, মানে বাংলা ব্যাকরণ অত ভালো জানি না, বাংলা জানি না তো কি, বাংলা না জানলে তোমাদের সাথে পড়াচ্ছি কি করে, তোমাদের সাথে কথা বলছি কি করে? বাংলা জানি, কিন্তু মানে বাংলা ব্যাকরণ অত জানি না। তো তোমরা এই রিসেন্ট পড়ে আসছো, যেহেতু 11-এ উঠেছো, মানে কি নিশ্চয়ই 10-এ পড়াশোনা করেছো, তো জানো তোমরা, একটু মনে আছে। তো ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনের প্রতি আসক্তি মানে ইলেকট্রনের প্রতি একটা টান, ইলেকট্রনের প্রতি একটা প্রেম, ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা। বুঝতে পারছো? এই ব্যাপার আর কি, ঠিক আছে? তো দেখো, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি প্রথমত এই দিক থেকে এদিকে, মানে কি বললাম, মানে এটা কি বাম দিক, বারবার আমি ভুলে যাচ্ছি, আমি দিক ভুলে যাচ্ছি। যাই হোক, এটা বাম দিক, বাম দিক থেকে ডান দিকে কি হয়, ক্রমশ ক্রমশ বাড়তে থাকে, বাড়ে। আবার উপর থেকে নিচে শ্রেণী বরাবর, এই শ্রেণী বরাবর নয়, হ্যাঁ শ্রেণী বরাবর উপর থেকে নিচে ক্রমশ কি হচ্ছে, তাহলে পর্যায় বরাবর উপর থেকে বাম দিক থেকে ডান দিকে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে, তাহলে এটা কি হচ্ছে, কমছে, তাই তো? কমে। এইদিকে কি আছে, ধরো শ্রেণীগুলো, পর্যায়গুলো আছে, তাই না? তাহলে পর্যায়ের উপর দিয়ে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর কি হচ্ছে, কমছে, আর পর্যায় বরাবর না, মানে আমি যদি দেখি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছে, বাড়ছে, আর উপর থেকে নিচে ক্রমশ কমছে। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো এগুলো ধরো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর কি হচ্ছে, এগুলো সবারই কিন্তু ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, ইলেকট্রনের প্রতি খিদে রয়েছে। যেহেতু 7টা আছে, সে আরেকটা করতে চাই, ঠিক আছে? 7টা আছে, আরেকটা হলেই কি হবে, 8টা পূরণ হয়ে যাবে, সেটাই সে চায়। তাহলে ইলেকট্রনের প্রতি খিদে এই গ্রুপের প্রত্যেকেরই রয়েছে। আবার এই দিকে দেখো, ইলেকট্রনের প্রতি খিদে কিন্তু অতটা নেই, কারণ প্রথমে দেখো কি আছে, এনে লিথিয়াম, লিথিয়াম কি আছে, লিথিয়ামের এমনিতেই একটা তার রয়েছে, বাইরের পক্ষে একটা অলরেডি তার রয়েছে, সে ত্যাগ করতে চাইবে, তার ইলেকট্রনের প্রতি আসক্তি মোটেই নেই, খুব একটাই নেই। তারপরে কি আছে তার, লিথিয়ামের পরে লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়ামের কি দেখো, বেরিলিয়ামের শেষ কক্ষে কতগুলো রয়েছে, দুটো রয়েছে, দুটো রয়েছে।
এর ইলেকট্রনের প্রতি আসক্তি কি করবে, এই কটা ইলেকট্রন নিতে পারবে হয়তো, কিন্তু ইলেকট্রনের প্রতি আসক্তি কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে না। মানে এক্ষেত্রে কি আছে, দুটো আছে, সে কটা নিতে চাইবে। যত হলেও নেওয়ার প্রবণতাটা একটু হলেও কিন্তু বাড়বে, হয়তো নেবে না, কিন্তু নেওয়ার প্রবণতাটা একটু হলেও কিন্তু বাড়বে। বোঝা গেছে? আবার বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, এই রকম করে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। কিছু ব্যতিক্রম আছে, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত জেনারেলি যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু বাড়ে। আর উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে কি হয়, সাইজ আস্তে আস্তে কি বাড়ে, সাইজ বাড়ে। তাহলে সাইজ বাড়লে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন গ্রহণ ত্যাগ করার প্রবণতা যদি বৃদ্ধি পায়, গ্রহণ করা ইলেকট্রন নেওয়ার প্রবণতা কি হবে, কমে যাবে, তাই না? এবারে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানে একটা ব্যতিক্রম আছে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে। হিসাব মতো কার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, ফ্লোরিনের। ক্লোরিনের কম হওয়ার কথা। তাহলে এইটা কিন্তু হওয়ার কথা, কিন্তু এটা হয় না। কেন হয় না? ক্লোরিনের বেশি হয়, ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের থেকে। কেন বেশি হয়? ফ্লোরিনেরও নেয়ার প্রবণতা যতটা, এরও নেয়ার প্রবণতা আছে, শুধুমাত্র এবারে কেন ক্লোরিনের নেয়ার প্রবণতা বেশি, এ নিতে চায়, আর দরকার। ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন দরকার নেই তা বলছে না, দরকার, কিন্তু এর ঘর ছোট। ধরো কেউ একটা বড় কিছু মেশিন কিনতে চাইছে, তার দরকার, ঠিক আছে, কিন্তু তার বাড়ি ছোট, জায়গা নেই, সে কি করবে? সে কি নিতে চাইবে? তার টাকা হয়তো সেই মেশিনটা কেনার জন্য জোগাড় হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু সে কিন্তু নিতে চাইবে না। ঠিক আছে? আচ্ছা, ধরো বড় বড় কিছু জিনিস, বড় ট্যাঙ্ক, বড় যা কিছু, তোমার রুমটা ছোট হয়তো, বড় ট্যাঙ্ক তোমার একটা দরকার, যে বই টইগুলো গুছিয়ে রাখবো বা কিছু, বড় ট্যাঙ্ক দরকার। কিন্তু তারপরে ভেবে টেবে দেখছো যে না, নিয়ে কি লাভ আছে, কিনে কি লাভ আছে, আমার তো ঘর ছোট, ঘরে এটা ধরবেই না, তো কেন নেবে? তখন তখন কিন্তু দরকার থাকলেও বা ইচ্ছে থাকলেও কিন্তু কোনো উপায় নেই। সেরকম ব্যাপার আর কি। ফ্লোরিনের কি সাইজ ছোট আর কি, আকারটা ছোট, আর ক্লোরিনের আকারটা সেই তুলনায় বড়। এর ছোট আকার, দরকার ইলেকট্রন ঠিক আছে, কিন্তু সহজে কিন্তু নিতে চাইবে না। তোমার দরকার ঠিক আছে, তারপরে কি করবে? একটু ভেবে চিন্তে দেখবে যে টেবিলটাকে সরানো যায় নাকি, তারপরে আলমারিটা রয়েছে এটাকে যদি বের করে এটা ঢোকানো যায় বা কিছু, এরকম একটা কিছু চিন্তা ভাবনা করবে। কিন্তু নেবে না যে সেটা নয়, হয়তো নেবে, কিন্তু প্রবণতাটা কি হবে, অতটা থাকবে না। কিন্তু তোমার যদি একটা বড় রুম থাকতো, এই ইচ্ছে দরকার হয়েছে, তাহলে নিয়ে নিয়েই ভালো, ঠিক আছে নিয়ে নিচ্ছি। তাহলে এই সেই জন্য ক্লোরিনের কি আকার বড়, কিন্তু ফ্লোরিনের আকার এতটাই ছোট, এর ইলেকট্রনের দরকার থাকলেও এ কিন্তু নিতে চাইবে না। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে ইলেকট্রন আসক্তি কি, এই জন্য কি হয়, শুধুমাত্র ফ্যাক্টর কি, সাইজ ফ্যাক্টর, এক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে সাইজ। তো সেই জন্য কি হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হয়। এই কোশ্চেনটা কিন্তু আসে। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে যেগুলো পড়ালাম আজকে বোঝা গেল আশা করি। তো আরেকবার বলে নিই যে যারা এখনো দিগন্ত ব্যাচে এনরোল করনি বা অ্যাপটা ইনস্টল করনি, আমাদের যে স্টুডিয়ার অ্যাপ রয়েছে এবং স্টুডিয়ার ওয়েবসাইট রয়েছে এবং স্টুডিয়ারের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবে, এবং আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে প্লে লিস্টে আপলোড হবে, সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে। ওকে, চল এবার তাহলে আরম্ভ ব্যাচে তোমরা এনরোল করো। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমাদের পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এখানে এই স্টুডিয়ার গ্রুপে অনেক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা রয়েছেন, তোমাদের খুব সহজে কিন্তু কঠিন কঠিন টপিকগুলোকে তোমাদেরকে তোমাদের কাছে ইজি করে দেবে। স্টুডিয়ার মেক স্টাডি ইজিয়ার, এটা সবসময় আমাদের ট্যাগ লাইন। ওকে, তো বুঝতেই পারছো যে যেভাবে আমরা চেষ্টা করি খুব সহজভাবে বোঝানোর, ঠিক আছে? তো এই আরম্ভ ব্যাচে তোমরা এনরোল করো। তো এনরোল করে ক্লাসগুলো তোমরা করতে থাকো। আশা করি তোমাদের যে প্রিপারেশনটা অনেক বেশি বেটার আমরা পজিশনে আমরা নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে আজকে কি কি পড়লাম দেখে নাও। যে প্রথমে আমরা দেখলাম যে হিস্ট্রিটা দেখে নিলাম, যে কিভাবে মানে পর্যায় সারণীটা আসলো বা যা কিছু। তারপর মেন্ডেলিভের পর্যায় সারণী, এগুলো সব করে মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা পড়লাম, মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী পড়লাম, আধুনিক পর্যায় সূত্র পড়লাম এবং আধুনিক পর্যায় সারণীটা দেখলাম, জানলাম, এবং আধুনিক পর্যায় সারণীর
কোন শ্রেণীর সাথে কোন শ্রেণীর কি মানে মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন শ্রেণীর সম্পর্ক আছে, কিভাবে হয়েছে, সেগুলো আমরা বুঝতে পারলাম। ওকে, তারপরে পর্যায়বৃত্ত ধর্মসমূহ নিয়ে আলোচনা করলাম, ধাতব ধর্ম জানলাম, পারমাণবিক আয়তন জানলাম, তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় জানলাম, তারপর পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম, তারপর কি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, এগুলো তো পারমাণবিক ব্যাসার্ধের মধ্যেই পড়ে। তারপর আয়নেশন শক্তি বোঝালাম। তারপর ধরো আয়নেশন শক্তির পর্যায়বৃত্ততা ধর্ম কিভাবে শ্রেণী বরাবর কিভাবে বাড়ে কমে বা পর্যায় বরাবর কিভাবে বাড়ে কমে, সেগুলো আমরা দেখলাম। ওকে, তারপর ইলেকট্রন আসক্তি দিয়ে শেষ করলাম। ওকে, এই ছিল তাহলে তোমাদের আজকের ক্লাস। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। তো ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংকস অল, থ্যাংকস ফর ওয়াচিং। স্টাডি আর মেক স্টাডি ইজিয়ার।